ভারত সবসময় ভুলে গেছে যে তাদের যে উপার্জনের বিশাল খাত, তার মধ্যে চতুর্থ খাত হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ থেকে তারা যে আয় করে সেটি হচ্ছে শীর্ষ 4 নম্বরে। বাংলাদেশে এবং ভারতের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে রাজস্ব ঘাটতি, বাণিজ্য ভারসাম্য, কর্মসংস্থান, ঋণ ও জিডিপির সঙ্গে আনুপাতিক বিনিয়োগ হারের মতো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের মানব উন্নয়ন কর্মসূচি বিশেষত মেয়েদের শিক্ষার হার বৃদ্ধিতে জন্মহার ও বাল্যবিবাহ কিন্তু বাংলাদেশে অনেক হ্রাস পেয়েছে। গড় আয়ু, জন্মহার ও শিশু পুষ্টির মতো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষের এই যে অর্থনৈতিক অগ্রগতি, এর কিন্তু সুফল পাচ্ছে প্রতিটি মানুষ। সেই তুলনায় ভারত যে কতটা পিছিয়ে, বিশেষ করে কিছু কিছু অঞ্চল, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। বাংলাদেশের এই যে অর্থনৈতিক অগ্রগতি, এর ফলে কিন্তু জনগণের জীবনমান বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ মানব উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ভারত মানব উন্নয়ন সূচকে শুধু বাংলাদেশ কেন, বিশ্বের অনেক দরিদ্র দেশের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। বিশেষ করে দেশটির যে দরিদ্র রাজ্যগুলো আছে তাদের অবস্থা শোচনীয়। কর্মক্ষেত্রে নারীদের হার নিয়ে যদি আমরা বাংলাদেশ এবং ভারতের সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু বিশ্ব ব্যাংক যে হিসাব দিয়েছে তাতে বাংলাদেশ শুধু এগিয়েই নেই, অনেক বেশি এগিয়ে রয়েছে। আমরা যদি 2-1 বছর আগের কথাই বলি তাহলে ভারতে নারী কর্মীর সংখ্যা মাত্র 19%, বাংলাদেশে প্রায় দ্বিগুণ। অর্থাৎ বাংলাদেশে নারীরা 35% তারা কাজ করছে। যদি গেল কয়েক মাস হিসাব করি তাহলে এই সংখ্যাটা আরেকটু বাড়বে। ভারতের যদি বিহার রাজ্যে বাল্যবিবাহ এবং অপ্রাপ্তবয়স্ক যাদের বয়স হয়নি এমন গর্ভধারণের মতো সমস্যার কথা বলি তাহলে ভারতের মোটামুটি পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাদের জন্য যে টেনশন, কিংবা আমাদের বিজিবি, তার চেয়ে বড় টেনশন হচ্ছে তাদের এই যে বিহারের রাজ্যে বাল্যবিবাহ এবং অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের যে সমস্যা, সেটি সমাধান করতে তারা আসলে হিমশিম খাচ্ছে। পরিসংখ্যান বলছে বিহারে প্রতি 1000 নারীর মধ্যে 47 জন সন্তান জন্মদানের সময় মারা যাচ্ছেন। ব্যাপারটা শুধু ভারত নয়, সারা বিশ্বের জন্যই আসলে দুর্ভাগ্যজনক। এবং আমাদের বিভিন্ন যে সামাজিক দাতা সংস্থা রয়েছে তারা এটা নিয়ে কাজ করতে পারে, তারা চাইলে এরা কিন্তু আমাদের সহায়তা নিতে পারে। এবং এই যে ভারতের যে সামাজিক যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, এর নেতিবাচক প্রভাব কিন্তু এদের অধিকাংশ মানুষের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা যেমন সুফল পাচ্ছি, ওদের সব কিছু উন্নতি না হয় তারা কিন্তু তার কুফলও পাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সরকার ব্যাপক বিনিয়োগ করেছে এবং এই সরকার সেটাকে ধরে রেখেছে। এবং এই বিনিয়োগের মাধ্যমে, অর্থাৎ আমরা স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু বিনিয়োগ করে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে আমরা একটা উদাহরণ তৈরি করেছি, যেটা ভারত করেনি। কিছুদিন আগেও একটি টেলিভিশন চ্যানেলে, ভারতীয় টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন হচ্ছে এরকম যে বাসর ঘরে স্ত্রী বসে রয়েছে এবং তাকে খুব গহনা দিয়ে, স্বর্ণের গহনা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে ভয়েস হচ্ছে যে নতুন স্ত্রীকে তো দামি গহনা দিয়ে নিয়ে আসলে, তবে তাকে টয়লেটের ব্যবস্থা কি করবে? ভাবা যায় একটা দেশের জাতীয় টেলিভিশন চ্যানেলে তারা বিজ্ঞাপন দিচ্ছে যে নিরাপদ টয়লেটের জন্য। এমন একটা অবস্থায় ভারতকে আসলে আমরা টেলিভিশনে যে তাদের মুম্বাই বা দিল্লি দেখি, যে ঘুম থেকে উঠছে, কড়া মেকআপ নিয়ে গহনা পরে আছে, বস্তুত অর্থে ভারতের সার্বিক অবস্থাটা কিন্তু অতটা ভালো নয়। এটা আমাদের ভাবতে হবে। বাংলাদেশের অর্থনীতির আকার বিগত 50 বছরে প্রায় 270 গুণ বেড়েছে।
আমি আবারও বলছি, বাংলাদেশের অর্থনীতির আকার 270 গুণ বেড়েছে গেল 50 বছরে। বাংলাদেশের বাজেট ঘাটতি জিডিপির 5% অথবা এর কিছুটা কম। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এবং রপ্তানিভিত্তিক শিল্প কলকারখানার সংখ্যা বৃদ্ধির কল্যাণে বাংলাদেশ কিন্তু এটা ধীরে ধীরে এই একটা অবস্থায় উঠে এসেছে। ভারতের 6ষ্ঠ বৃহৎ বাণিজ্য অংশীদার বাংলাদেশ, ভুলে গেলে চলবে না। আমি আবারও বলছি, ভারতের 6ষ্ঠ বৃহৎ বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মধ্যে 2020-2021 অর্থ বছরে 1080 কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। 2019-20 অর্থ বছরে এই বাণিজ্যের পরিমাণ ছিল 950 কোটি ডলার। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোকে বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য সম্ভাবনা রয়েছে তার সফলতা অনেকাংশে নির্ভর করছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর। এখন মধ্য কথায়, তাহলে আমরা আসলে পিছিয়ে আছি কোন দিক দিয়ে? আমরা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। ভারত পারমাণবিক শক্তি সক্ষমতা অর্জন করেছে, যেটি আমাদের দরকার নাই। আমাদের প্রয়োজন ছিল ঘরে ঘরে প্রাথমিক শিক্ষা এবং মোটামুটি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যারা পার হতে পারে, সেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভারতের বহু আগে অর্জন করতে পেরেছে। এবং আমাদের এখন প্রাথমিকে ভর্তির হার ভারতের চেয়ে 15% বেশি। অর্থাৎ আমাদের 99% শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং তাদের মধ্যে 55%ই কিন্তু প্রাথমিকের প্রাথমিকের গণ্ডি 85% শিশু প্রাথমিকের গণ্ডি পের হয়ে মাধ্যমিকে তারা পৌঁছতে পারছে। আমাদের পারমাণবিক অস্ত্রের আমাদের দরকার নাই, অত সৈন্য সামন্ত আমাদের যা আছে শুকর আলহামদুলিল্লাহ। তবে শেষ করছি এভাবে, বাংলাদেশ কারো দয়া বা অনুগ্রহে বেঁচে নেই। বাংলাদেশ বেঁচে আছে একেবারেই তার নিজস্ব ভূখণ্ডে প্রত্যেকটি মানুষের অসীম সাহসিকতার মধ্য দিয়ে। এবং আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ ম্যাপে থাকবে না, একটা চিন্তা করা যায়, বিশ্বে স্বাধীন সার্বভৌম একটি দেশ নিয়ে আরেকটি দেশের গণমাধ্যম একথা বলতে পারে, ভাবা যায়। রাশিয়াও কোনোদিন চিন্তা করেনি আমেরিকাকে কথা বলবে, আমেরিকাও কোনোদিন চিন্তা করেনি রাশিয়া বা জার্মানিকে কথা বলবে। ভারত কতটা পিছিয়ে রয়েছে, এখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা, ভারত এবং বাংলাদেশ যদি যে অবস্থায় যাচ্ছে, ভারত যেভাবে গুজব ছড়িয়ে আমাদেরকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, তাহলে ভারতের জনগণ কি করবে বা ভারতের সেনাবাহিনী? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতিসঙ্গীত গেয়ে তারা যেমন খুব বলিষ্ঠ হবে, আমরাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতিসঙ্গীত বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। তাই তো, যেহেতু আমাদের জাতিসঙ্গীত এটাই। তবে আমাদের কাজী নজরুলের লেখা কিন্তু একটি রণসঙ্গীত আছে। আমার ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই সেটি, শিক্ষিত মানুষের সেটি মুখস্থ রয়েছে। আশা করব মানচিত্রে বাংলাদেশ এখন যে অবস্থান তার চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।